তো আমরা আজকে প্রথমত দ্য মার্চেন্ট অফ ভেনিস এটা দিয়ে শুরু করি, দেন হলো দ্য ডাচেস অফ মালপি পরে পড়বো। ওকে। তোমরা দিতে চাইলেও হবে না, কারণ হলো তোমাদের পরীক্ষা মানে শেষ হওয়ার সাথে সাথে তোমাদের ফাইনাল ইয়ারের কোর্সও শুরু করে দিব। কারণ তোমরা থার্ড ইয়ারে যেমন টাইম কম পাইছো, তেমনি ভাবে তোমরা ফাইনাল ইয়ারও টাইম কম পাবা, তো ওইগুলো কভার করতে হবে। ওকে। আচ্ছা, ক্লাসটা শুরু করে দিলাম, দেখো। দ্য মার্চেন্ট অফ ভেনিস। তো প্রথম প্রশ্ন হলো মার্চেন্ট অফ ভেনিস থেকে, হোয়াট কাইন্ড অফ প্লে ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস? তো মার্চেন্ট অফ ভেনিস এটা কোন ধরনের নাটক, কি ধরনের নাটক? রোমান্টিক কমেডি অবশ্যই। ওকে। তো কিছু কিছু জায়গায় হলো এটাকে ট্র্যাজি কমেডি, যেমন তোমরা একটা পার্ট সিতে কিন্তু পড়তেছো, এটা একটা ট্র্যাজি কমেডি। তো ট্র্যাজি কমেডি কখন বলা হয়, কিছু কিছু পয়েন্ট আছে বা কিছু কিছু ইভেন্টস আছে, ওই ইভেন্টস গুলোর উপরে নির্ভর করে এটাকে অনেক সময় ট্র্যাজি কমেডিও বলা হয়। কিন্তু আপাত মস্তক এই পুরো নাটকটাকে যদি তুমি অ্যানালাইসিস করো কিংবা বিশ্লেষণ করো, তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে রোমান্টিক কমেডি। কথা ক্লিয়ার? তার মানে তুমি যদি রোমান্টিক কমেডির জায়গায় ভুল ক্রমে কি দিয়ে দাও, ট্র্যাজি কমেডি দিয়ে দাও, ওইটাও হবে। তো ওই মানে এই টার্মটা যে তুমি বলছো, এটা হলো কিছু একটা, যেমন এখানে প্রোটাগনিস্ট কে, প্রোটাগনিস্ট কে তো প্রোটাগনিস্টরা হলো অ্যান্টোনিও। তো অ্যান্টোনিওর জীবনে কিন্তু কিছু মানে তোমার কি ট্র্যাজিক ইভেন্ট আছে, তো ওই ঘটনাটার উপরে ভিত্তি করে আমরা এটাকে ট্র্যাজিক কমেডি বলতে পারি। ওকে। আবার এটাকে ওভারঅল পুরো নাটকটাকে কনসিডার করে আমরা এটাকে রোমান্টিক কমেডি বলতে পারি। কথা ক্লিয়ার? এটা নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? তারপর দেখো, এই যে তোমার মার্চেন্ট অফ ভেনিস, এটার কিন্তু আরেকটা টাইটেল ছিল। ওকে, আরেকটা টাইটেল ছিল। তো তার টাইটেলটা কি নাম জানো কেউ? আরেকটা কি টাইটেল ছিল? ওকে। তো তোমাকে যদি কখনো বলা হয় যে মার্চেন্ট অফ ভেনিস এটার অ্যানাদার টাইটেল অথবা ফার্স্ট টাইটেল মানে এরকম সামথিং যদি তোমাকে কখনো বলে, তাহলে উত্তরটা হবে কি, দ্য জু অফ ভেনিস, ভেনিসের ইহুদি। এখন তুমি একটু যদি দুইটা টাইটেলের মধ্যে একটু দেখো, তাহলে দেখবা আকাশ পাতাল কিন্তু তফাৎ। কিভাবে? দেখো, যখন আমরা দ্য মার্চেন্ট অফ ভেনিস পড়তেছি, মানে ভেনিসের সওদাগর কিংবা কি ব্যবসায়ী, তখন কিন্তু ফোকাসটা অ্যান্টোনিওর উপরে পড়তেছে। আর যখন দ্য জু অফ ভেনিস মানে এই টাইটেল, তখন কিন্তু ফোকাসটা শাইলকের উপরে পড়বে। তার মানে তোমরা কি বুঝছো, এই ড্রামার আরেকটা টাইটেল কি, দ্য জু অফ ভেনিস, মাথায় রাখবা। ওকে। অনেক সময় বলতে পারে যে এটার আরেকটা সুইটেবল টাইটেল কি হতে পারে, এরকম কথা অনেক জায়গায় তোমার পেতে পারো প্রশ্ন। তো এটা মাথায় রাখবা। ওকে। আচ্ছা। তো আমরা যদি আরেকটা বিষয়, যে এই যে এখানে যে দ্য মার্চেন্ট অফ ভেনিস বললো, তো এই মার্চেন্ট অফ ভেনিস বলতে আসলে কি বুঝিয়েছে, বা এই নাটকের টাইটেলটা দ্বারা কি বুঝছো, এরকম প্রশ্ন কি করতে পারে না, যে হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য মার্চেন্ট অফ ভেনিস? এরকম প্রশ্ন করতে পারে কিনা? তো তখন কি উত্তরটা হবে? উত্তরটা হবে এই গল্পটা বা এই নাটকটা হলো, এই গল্পটা অথবা এই নাটকটা হলো কি, একজন মার্চেন্ট যার নাম কিনা অ্যান্টোনিও, তার সম্পর্কে। ওকে, তখন উত্তরটা ওইভাবে করতে হবে। তারপর দেখো, হোয়াই ইজ শেক্সপিয়ার কল্ড দ্য সুইট সোয়ান অফ অ্যাবন? অ্যাবনের মানে সুমধুর, সোয়ান, সোয়ান মানে হলো রাজহংস। ওকে। কিন্তু এখানে সোয়ান বলতে হলো তোমার কবি বলতে পারি। তো কেন তাকে সোয়ানের কি সুইট কবি বলা হচ্ছে? ওকে। কেন বলা হচ্ছে?
শেক্সপিয়ার ইজ সো কল্ড মানে তাকে এমনটা বলা হয় বিকজ অফ হিজ ইমর্টাল ক্রিয়েশন ইন লিটারেচার। সাহিত্যের মধ্যে তার অমর যে সৃষ্টি আছে এই সৃষ্টির জন্য, অথবা তুমি প্রশ্নটাকে অন্যভাবে ঘোরাতে পারো, যেমন বিকজ অফ হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন ইংলিশ লিটারেচার, ওইভাবেও দিতে পারো, তোমার ইচ্ছে। কথা বুঝতে পারছি? দেন হোয়াট ইজ ভেনিস? ভেনিস কে? সরি, ভেনিস কি? ওকে, ভেনিস কি? Venice is an old city of historic importance in Italy. মানে ভেনিস হলো ইতালির ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন একটা পুরনো শহর। তুমি আবার এটাকে সিম্পলি দিতে পারো যে ভেনিস ইজ অ্যান ওল্ড সিটি ইন ইতালি, এভাবেও দিতে পারো। ওকে, অফ হিস্টোরিক ইম্পর্টেন্স এই কথাটা বাদ দিতে পারো, তোমার ইচ্ছে। তুমি তো উত্তর করবা, উত্তর তো আমি করব না, তুমি করবা। তো তুমি সিম্পলি ওইভাবেও দিতে পারো। তারপর হোয়াট ইজ বেলমন্ট? বেলমন্টটা কি? এগুলি কিন্তু সবগুলো কি জায়গার নাম। আজকে আমি তোমাদের লাস্ট মিনিট প্রিপারেশন বেসের সাথে আমার কয়টা ক্লাস আজকে বলো তো, কারো মানে কেউ কি কাউন্ট করে রাখছো? তোমাদের সাথে এ অবধি আমার কয়টা ক্লাস হইলো? আচ্ছা, তো কেন বলছি এটা তোমরা কমেন্ট দেখলে বুঝতে পারো, বুঝো আমি তোমাদের উত্তর পড়াই। হোয়াট ইজ বেলমন্ট? বেলমন্টটা কি? এগুলো জায়গার নাম। বেলমন্ট ইজ আ কন্টিজিউয়াস টাউন টু ভেনিস ইন ইতালি। তো এখানে বেলমন্ট হলো ইতালির ভেনিসের কাছাকাছি সংলগ্ন একটা শহর। ওকে, হাউ ডাজ পোর্শিয়াস ফাদার কন্ডিশন হার ম্যারিজ? দেখো কোথায়, হাউ ডাজ পোর্শিয়াস ফাদার কন্ডিশন হার ম্যারিজ, মানে তার বিয়ে সম্পর্কে তার বাবা কি কন্ডিশন দিয়ে গিয়েছিল। ওকে, পোর্শিয়ার বাবা তার বিয়ের জন্য কি শর্ত দিয়েছিলেন, এটা হয়েছে 5 নাম্বার প্রশ্নে। তো কি প্রশ্ন দিয়েছে দেখো। আচ্ছা, এটা একটু আমি চেক করে না, আমার কাছে বানানটা ভুল মনে হচ্ছে। রাইটলি অ্যামং দ্য চেস্ট, ওকে, আচ্ছা, ঠিকই আছে। পোর্শিয়া উইল হ্যাভ টু মেরি দ্য ম্যান, তো পোর্শিয়াকে ওই ব্যক্তিকে বিয়ে করতে হবে। ওই ব্যক্তিকে বিয়ে করতে হবে হু চোসেস রাইটলি ফ্রম অ্যামং দ্য থ্রি চেস্ট অফ গোল্ড সিলভার অ্যান্ড লেড। মানে এখানে বলতেছে পোর্শিয়াকে হলো এই স্বর্ণ, রূপার এবং সীসার, লিড মানে হলো সীসা। তো এই সীসার 3টা সিন্ধুকের থেকে, 3টা বক্সের থেকে যে পুরুষ সঠিক বক্সটা নির্বাচন করতে পারবে তাকেই তার বিয়ে করতে হবে। এটাই ছিল তার বাবার তার বিয়ের সম্পর্কের শর্ত। গেল এটা। প্রথম 5টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো। এখানে থ্রি চেস্টের জায়গায় তুমি 3 বক্সেস দিতে পারো, কিংবা কাস্কেট দিতে পারো, তোমার ইচ্ছে। ওকে, কাস্কেটসও দিতে পারো, চেস্টও দিতে পারো। একটা জিনিস মানে আমাদের মধ্যে এই প্রবণতাটা আছে, যে মানে আমরা যেটা জানি এটাকে আমরা রাইট মনে করি আর অন্যটাকে রং মনে করি। ওকে, তো এমন অনেক মানে তোমার ক্যারেক্টারের স্পেলিং আছে, মানে যেটা আমরা মনে করি আমরা পড়ছি এটাই রাইট, আর অন্যগুলো সবগুলো কি রাইট না। ওকে, যেমন মেফোস্টোফেলিস, এই যে নামটা 2 ভাবে পাওয়া যায়, 2টা নাম তোমরা জেনারেলি পাচ্ছ। তো এই বিষয়গুলো কিন্তু আসলে হুট করে বলা যায় না যে এটা সঠিক এটা ভুল। ওকে, এটা হইছে অনেকটা
অ্যানালাইসিস করতে হয় বিষয়গুলোকে, দেন এটাকে তোমার ডিক্লারেশন দিতে হয় যে একটা সঠিক, কোনটা সঠিক আর কোনটা ভুল। কথা ক্লিয়ার? প্রথম পাঁচটা সকলের কাছে ক্লিয়ার হয়েছে আই হোপ। দেন আমরা 6 নম্বরে যাচ্ছি। হোয়াট ওয়াজ দ্য অ্যাকুইজিশন অফ শাইলক এগেইনস্ট অ্যান্টিনিউ? তো অ্যান্টিনিউর বিরুদ্ধে শাইলকের অভিযোগটা কি ছিল? কি অভিযোগ ছিল? শাইলক accused Antony of having repeatedly spied upon him and called him a dog. তো সে অভিযোগ করছে যে অ্যান্টিনিও বারবারই তার উপরে থুতু, মানে থুতু ফেলছে। ছোট্ট সময় কি করতাম, যখন আমরা মানে কারোর সাথে ঝগড়া করতাম, ম্যাক্সিমাম আমরা এটা করছি যে ছোট্ট সময়, কিন্তু আমি ছোট্ট সময় যখন মানে আমার সাথে কেউ ঝগড়া হতো আমি মাইর খাইতাম। ওকে, আমি মাইর খাইতাম। তো যেটাই হোক, যখন আমরা ছোট সময় ছিলাম তখন দেখতাম যে ঝগড়া না করতে পারলে কি থুতু মেরে দৌড় মারতাম, তাই তো? তো এখানের এই কাহিনীটা এরকমই যে শাইলক বলতেছে অ্যান্টনিও কি করেছে, তার উপর বারবারই থুতু ফেলছে, and called him a dog, এবং তাকে কুকুর বলছে। তো এই অভিযোগটা মূলত সে অ্যান্টনিওর বিরুদ্ধে আনছে। দেন এখানের পরবর্তী তোমরা প্রশ্ন করছো এটা যে ভুল হয়েছে, কেউ তো বলো নাই, কেউ বলো নাই কিন্তু এটা ভুল হয়েছে। দেখো, হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য সিলভার কাস্কেট? সিলভার কাস্কেটের মধ্যে কোন বিষয়টা লেখা হয়েছিল বা কি লেখা হয়েছিল? এটার প্রশ্নই একটা, আবার এখানে যে অর দিয়ে আরেকটা প্রশ্ন আছে, এটার প্রশ্নই আরেকটা, মানে উত্তরই আরেকটা। তার মানে এখানে কি, এখানে যে দুইটা প্রশ্ন অর দিয়ে দেওয়া হয়েছে এখানে কিন্তু আলাদা আলাদা প্রশ্ন, বুঝতে হবে। দেখো, হুইচ কাস্কেট ডিড কন্টেন্ট দ্য পিকচার অফ পর্শিয়া? মানে কোন বক্সের ভিতরে পোর্শিয়ার ছবি ছিল? তার মানে কি 7 নম্বর প্রশ্নের দুইটা অংশ কি আলাদা না? আলাদা, কিন্তু কিন্তু তোমাদের কিন্তু উত্তরটা একই করে দেওয়া হয়েছিল, তো এটা একটু কারেকশন করে নিবা। তো প্রথম পার্টের প্রশ্নের জন্য হবে এটা, লিখে দিচ্ছি এখানে, একটু কারেকশন হচ্ছে, সবাই একটু খেয়াল করবা। যারা প্রিন্ট করে ফেলছো তারাও খেয়াল করবা, একটু কারেকশন করে নিবা। যে দৌড়ের উপরে তোমাদের ব্রিফ এবার করলাম সেটা তো দেখছোই। ওকে, who chooseth me shall get as much as he deserves. তো এই সিলভার কাস্কেটের মধ্যে লেখা ছিল আমাকে যে বেছে নেবে সে মানে সে যার যোগ্য বা যতটুকু সে প্রাপ্য সে ততটুকুই পাবে। তিনটা কাস্কেটের মধ্যে বা বক্সের উপরে কি লেখা ছিল এটা একটু সবাই একটু মুখস্থ করে ফেলবা। তার মানে এই প্রশ্নটা আলাদা, এই প্রশ্নটা হবে আলাদা। এটা সিম্পলি এভাবে লিখতে পারো, অথবা তুমি লিখতে পারো inscribed was inscribed on the silver casket. ওকে, তার মানে এই প্রশ্নটা অতিরিক্ত হবে। তো হুইচ ক্যাসকেট ডিড কন্টেন্ট দ্য পিকচার অফ পর্শিয়া? পর্শিয়ার ছবিটা কোন কাস্কেট বা কোন বক্সের ভিতরে ছিল? অনলি দ্য লেডেন কাস্কেট কন্টেন্ট দ্য পিকচার অফ পর্শিয়া। মানে তোমার সীসার, লেড মানে হলো সীসা, তো ওই সীসার যে কাস্কেটটা ছিল বা বক্সটা ছিল ওই বক্সের ভিতরেই পর্শিয়ার ছবি ছিল। আর আমাদের অ্যান্টনিও, সরি, বাসানিও সাহেব কিন্তু এইটাকে সিলেক্ট করছিল। আচ্ছা, এখানে কিন্তু তিনটা যে কাস্কেট, এই তিনটা কাস্কেট কে কে সিলেক্ট করছে এটা কি জানো? প্রথমটা কে করছিল, দ্বিতীয়টা কে করেছিল, তৃতীয়টা কে করছে? বলো। হুইচ কাস্কেট ডাজ বাসানিও চুজ? বাসানিও কোন কাস্কেটটা বা কোন বক্সটাকে সিলেক্ট করছে, বেছে নিয়েছিল? বাসানিও chooses the leaden casket which contains the portrait of Portia. তো বাসানিও হলো সীসার যে বক্স, এই বক্সটাকে বেছে নেয় যার মধ্যে পর্ষিয়ার ছবি ছিল। সিম্পলি তুমি কিন্তু এতটুকু দিলে হবে, এই যে এতটুকু, এতটুকু দিলেও হবে। এটা হলো এক্সট্রা ইনফরমেশন। ওকে, এটা হলো এক্সট্রা ইনফরমেশন।
তোমরা তো মানে এখানের মানে অনেকে কি আমার সাথে আগে পরিচিত না। ওকে, তোমরা অনেকে জাস্ট লাস্ট মিনিট প্রিপারেশন বেসের সুবাদে আমার সাথে এখানে তোমরা জয়েন হয়েছো। ওকে, যারা সেই প্রথম থেকে আমার ক্লাস করতেছে কিংবা প্রথম থেকে আমাকে জানে, তো তারা বুঝে যে আমি কতটা ব্যস্ত থাকি কিংবা দৌড়ের উপরে থাকি। ওকে, তো মানে তোমরা মনে করো যে মানে কি ইগনোর করি, কিন্তু বিষয়টা এরকম না। আচ্ছা, এটা বাদ দে। একটা হলো প্রিন্স অফ মরক্কো, প্রিন্স অফ অ্যারাগন, আর একটা হইছে বাসানীয় ছিল। এই তিনজন মূলত কি করেছে, তিনটা যে কাস্কেট, এই তিনটা কাস্কেটকে সিলেক্ট করেছিল। ওকে, তো তাদেরকে সুইটর্স বলা হয়, সুইটর্স টু পর্শিয়া। যদি তোমাকে এমন কোনো ধাঁচের প্রশ্ন করে যে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকের মধ্যে পর্শিয়ার সুইটর্স কারা ছিল, সুইটর্স কারা ছিল, তাহলে এই তিন ব্যক্তির নাম দিবা: দ্য প্রিন্স অফ মরক্কো, দ্য প্রিন্স অফ অ্যারাগন অ্যান্ড বাসানি, সরি বাসানিও। ওকে, এটা একটু মাথায় রাখবা। তারপর, হোয়াই ডাজ বাসানিও চোজ দ্য লেডেন কাস্কেট, কেন সে লেডেন কাস্কেটটাই কেন সিলেক্ট করেছিল কিংবা বেছে নিয়েছিল, কেন নিয়েছিল? বাসানিও হ্যাজ বিন ওয়ার্নড বাই দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে পিছনে একটা গান বাজতেছিল, তো ওই গান দ্বারা সে সতর্ক হয়ে গিয়েছিল। Not to judge a thing by its external appearance alone. কোনো একটা বিষয়কে তার বাহ্যিক যে তোমার দিক বা বাহ্যিক যে সৌন্দর্য, এই বাহ্যিক সৌন্দর্য দ্বারা যেন বিচার করা না হয়। তো এরকম একটা হিন্ট সে মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে পেয়েছিল। তো ওইখান থেকে সে ওয়ার্ড হয়ে সে মূলত লেডেন কাস্কেটটা সিলেক্ট করছে। ওকে, দেন হোয়াট ওয়াজ দ্য প্ল্যান অফ পর্শিয়া টু হেল্প অ্যান্টিনিও, তো অ্যান্টিনিওকে সাহায্য করার জন্য পর্শিয়ার পরিকল্পনাটা কি ছিল? ওকে, সবচেয়ে কনফিউজড একটা প্রশ্ন। ইভেন এখানে তোমাদের সেটের মধ্যে এই রিলেটেড যতটা প্রশ্ন আছে সকল কিছুতে ভুল করছে। মানে এখানে ডিসগাইজড যে জায়গাটা বা ছদ্মবেশ, কার ছদ্মবেশ নিচ্ছে, এই জায়গাটাই মিস্টেক করছে। ওকে, তো পর্শিয়া প্ল্যান্ড টু প্লিট ফর অ্যান্টিনিও ইন দ্য কোর্ট অফ ভেনিস, এতটুকু আগে বলি। তো এখানে হয়েছে ভেনিসের কোর্টের মধ্যে অ্যান্টিনিওর জন্য সে কি করবে, লড়বে, বা অ্যান্টিনিওর জন্য সে কথা বলবে, অ্যান্টিনিওর সপক্ষে কথা বলবে, এই পরিকল্পনাটা উনি করেছিলেন। ইন দ্য গাইজ অফ বেলথেজার সেন্ট বাই ডক্টর বেলারিও, তো ডক্টর বেলারিও যিনি কিনা বেলথেজার নামক একজন ইয়াং লয়ারকে পাঠিয়েছেন, তার ছদ্মবেশে সে ভেনিসের কোর্টে গিয়ে অ্যান্টিনিওর জন্য লড়বে। ওকে, বা উকালতি করবেন। কথা ক্লিয়ার? এখানে একটা বিষয় খেয়াল করো, ডক্টর বেলারিও টোটালি আরেকটা পার্সন। সে হলো অ্যাকচুয়ালি সে লয়ার ছিল, লয়ার মানে অ্যাডভোকেট ছিল। আর এখানে মূলত ডক্টর বেলারিও সে হলো পর্শিয়ার মানে পরিচিত ছিল তারা তারা তখন পর্শিয়া এই অ্যান্টিনিও কেস সম্পর্কে সকল কিছু তার যে সার্ভেন্ট বেলথেজার, এই বেলথেজারের মাধ্যমে ডক্টর বেলারিওর কাছে পাঠায়। তো বেলারিও যেহেতু অসুস্থ, তাই সে আসতে পারে নাই। তো সে ডিউকের কাছে একটা চিঠি লিখে বলে দেয় যে আমি আসতে পারবো না, আমার পরিবর্তে বেলথেজার নামক একজন উকিল আসতেছে। তো বেলথেজার যদিও এখানে এই নাটকের মধ্যে অ্যাকচুয়ালি পর্শিয়ার সার্ভেন্টের নাম, কিন্তু কোর্টের মধ্যে যে বেলথেজারকে আমরা পাই, ওই বেলথেজার হলো পর্শিয়া। কথা ক্লিয়ার? এটা কিন্তু একটু মারপ্যাচ টাইপের। প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা বলো? ওকে, বলো। এতটুকু প্রথম 10টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও। আর আমাদের 10 নম্বর প্রশ্নের আলোকে আমরা মানে হোয়াট প্ল্যান, প্ল্যান কি করেছিল, প্ল্যান করেছিল ভেনিসের কোর্টের মধ্যে গিয়ে সে অ্যান্টোনিওর জন্য উকালতি করবে, এতটুকুতে হবে। ওকে, তাড়াতাড়ি বলো 10টা ক্লিয়ার কিনা। তারপর হলো হোয়াট ইজ দ্য ট্রায়াল সিন, এই ট্রায়াল সিনের খুব সম্ভবত তোমাদের পার্ট সি এর প্রশ্ন আছে। তো ওইখানের প্রশ্ন পড়লে ট্রায়াল সিন রিলেটেড এনি প্রশ্ন তোমরা পারবা।
তো এখানে সিম্পলি আমাদের ফর পার্ট 1 এটার জন্য পড়তে হবে। দেখো কি বলছে, হোয়াট ইজ দ্য ট্রায়াল সিন? ট্রায়াল সিন কি? তো ট্রায়াল সিনের বাংলা যদি ধরো, ট্রায়াল সিন বলতে হলো যেখানে বিচার কার্য সম্পন্ন করা হয়, এটাকে ট্রায়াল সিন বলা হয়। তো আমরা যে 5টা টপিক পড়তেছি, এই 5টা টপিকের মধ্যে ট্রায়াল সিন তুমি কোনটার মধ্যে পাইছো? কোন টপিকের মধ্যে ট্রায়াল সিন পেয়েছো বলো? কোন টপিকে পাইছো? দ্য মার্চেন্ট অফ ভেনিসে পাইছো। ওকে, তো ওইটার আলোকে আমাদের উত্তরটা করতে হবে। ওকে, এখানে কি কোন টপিকের থেকে, কোন টপিক থেকে এটা কি এখানে বলা হয়েছে? বলা হয় নাই। কিন্তু তোমার সেন্স থেকে তুমি বুঝতে পারছো, তোমরা যে 5টা টপিক পড়ছো, ওই 5টা টপিকের থেকে দ্য মার্চেন্ট অফ ভেনিসে ট্রায়াল সিন আছে, আর অন্য কোনো নাটকের মধ্যে নাই। দেখো, the trial scene means the scene in which Antonio had to face the charge of Shylock for his failure to pay pay off his debt to him in time. তো ট্রায়াল সিনটা বলতে হলো ওই দৃশ্যটাকে বোঝানো হয়েছে যেখানে অ্যান্টনিও যে সময় মতো শাইলকের ঋণ পরিশোধ করতে পারে নাই, এই ব্যর্থতার জন্য শাইলক তার বিরুদ্ধে অভিযোগ করছে। ওকে, যেখানে কোর্টের মধ্যে তারা দুইজন কি সামনাসামনি মুখোমুখি হয়েছে, এটাকে মূলত ট্রায়াল সিন বলা হচ্ছে। কথা ক্লিয়ার? দেখো কি বলছে, ট্রায়াল সিন মিনস দ্য সিন। তো ট্রায়াল সিন বলতে ওই দৃশ্যকে বোঝায়, ইন হুইচ যার মধ্যে বা যেখানে অ্যান্টনিও হ্যাড টু ফেস দ্য চার্জ অফ শাইলক, অ্যান্টনিওকে শাইলকের শাইলকের যে অভিযোগ, এই অভিযোগের সম্মুখীন হতে হয়েছে। ফর হিজ ফেলার টু পে অফ হিজ ডেট টু হিম ইন টাইম। তো এই যে সে যথাসময়ে তার যে ঋণটা ছিল, এই ঋণটা সে যথাসময়ে দিতে ব্যর্থ হয়েছে। তো এই ব্যর্থতার জন্যই শাইলক তার বিরুদ্ধে অভিযোগ আনছে। ওকে, হ্যাঁ, বলপণ্ডিতের ট্রায়াল সিন আছে। হোয়াট ডাজ শাইলক প্লিড ইন দ্য ট্রায়াল? তো শাইলক এই ট্রায়াল সিনের মধ্যে কি বলতেছে, কি চাচ্ছে সে, কি চাচ্ছে? গল্প নিতে ট্রায়াল সিন আছে, এটা তোমাদেরকে চেক করার জন্য আমি বলছি। জাস্ট দ্য মার্চেন্ট অফ ভেনিসে আছে। ওকে, দেখো, শাইলক প্লিডস টু দ্য ডিউক দ্যাট। তো শাইলক হলো ডিউককে রিকোয়েস্ট করতেছে, তাকে অনুরোধ করছে যে হি উইল স্টিক টু দ্য কন্ডিশন অফ দ্য বন্ড, মানে ওই চুক্তিপত্রের মধ্যে যে শর্ত ছিল, সেই শর্ত থেকে যে সে এক পাও কি হবে না, পিছপা হবে না, মানে ওই শর্তের উপরে সে অটল থাকবে। and will not accept anything except the pound of flesh from Antonius body. ওকে, তো অ্যান্টিনিওর শরীর থেকে মাংসের মানে 1 পাউন্ড মাংস ব্যতীত সে অন্য কিছু গ্রহণ করবে না। এখানে যতটুকু মানে উত্তরটা একটু বড় কিন্তু সহজ আছে, এটা দিতে হবে তোমাকে। তারপর, হোয়াট ডাজ পর্শিয়া ডিসগাইজড অ্যাজ আ ডক্টর অফ লস? এখানে ডক্টর অফ লস মানে হলো লয়ার কিংবা অ্যাডভোকেট বোঝানো হয়েছে। স্পিক অ্যাবাউট মার্সি। আচ্ছা, এখানে সি হলো এক্সট্রা, মানে উকিলের ছদ্মবেশে পর্ষিয়া মার্সি সম্পর্কে, মার্সি তো বুঝি দয়া, দয়া সম্পর্কে সে কি বলছে? এখানে সিআইডির দয়া না, দয়া মানে হলো কারো প্রতি করুণা অনুভব করা, এটা। or what is the quality of mercy as described by the lawyer? তো এই লয়ার মানে দয়ার যে গুণাবলী, এই গুণাবলী কিভাবে বর্ণনা করেছে? তোমরা যদি ট্রায়াল সিনের প্রশ্ন পড়ে থাকো, তো পর্ষিয়া কি বলছে মার্সি সম্পর্কে, এটা কিন্তু তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাওয়ার কথা। তো দেখো কি বলছে, মার্সি ইজ লাইক দ্য জেন্টেল রেইন। তো দয়া হলো একটা মানে কি মৃদু, ওকে, মৃদু একটা ঝর্ণা কিংবা বৃষ্টির মতো, which drops from heaven upon a place beneath to bless both the giver and the receiver. তো যেটা কিনা স্বর্গ থেকে পড়ে, ওকে, স্বর্গ থেকে ছাড়া হয়। তো এই মানে ছাড়াটা কি করে, যে দেয় মানে যে তোমার ক্ষমা করতেছে এবং যাকে ক্ষমা করতেছে তাদের দুইজনের উপরে একটা আশীর্বাদ হিসেবে কাজ করে।
ওকে, দেখো কি বলছি, আবার বলতেছি, দেখো আমি আজকে বলছি একজনে রিমুভ হয়ে গেছে, আর গ্রুপে বলতেছে দুইজন রিমুভ হয়ে গেছে। ওকে, একজন হয়েছে, গ্রুপ থেকে একজন রিমুভ হয়ে গেছে। এখন পসিবল না দেখা, পরবর্তীতে দেখবো। তো কি বলি, আবার বলি প্রশ্নের উত্তরটা, দেখো মার্সি ইজ লাইক দ্য জেন্টেল রেইন। তো মার্সি কিংবা দয়া হলো একটা মৃদু একটা, মানে কি তোমার জড়ো হাওয়ার মতো না, মানে অনেক সময় কি শান্তশিষ্ট বৃষ্টি হয় না, ওই বৃষ্টির মতো আর কি, সিম্বলিক্যালি বলতেছে। তো দয়া কিংবা মার্সিটা হলো মৃদু বৃষ্টির মতো, হুইচ ড্রপস ফ্রম হেভেন, যেটা কিনা স্বর্গের থেকে ঝরে পড়ে, আপন আ প্লেস বিনিথ টু ব্লেস বোথ দ্য গিভার অ্যান্ড দ্য রিসিভার, মানে দাতা এবং গ্রহীতার উপর উভয়কে আশীর্বাদ করার জন্য স্বর্গ থেকে কি পড়ে, বৃষ্টির মতো পড়ে। এটাকেই মার্সি বলতেছে। এক কথায় মানে মার্সি বা দয়া যেটা হলো, এটা হলো একটা স্বর্গীয় বিষয়। যে কাউকে ক্ষমা করে বা কারোর উপর দয়া প্রদর্শন করে সেও যেমন মহৎ, তেমনি যে রিসিভ করতেছে সেও মহৎ। ওকে, গেল এটা 13 নাম্বার। তারপর হু ইজ অরফিয়াস। অরফিয়াস কে? এটা গ্রিক মিথোলজির একটা চরিত্র। অরফিয়াস ইজ দ্য ম্যাজিক্যাল মিউজিশিয়ান অফ অ্যানশিয়েন্ট গ্রিস। তো অরফিয়াস হলো প্রাচীন গ্রিসের একজন জাদুকরী সঙ্গীত শিল্পী, মানে শিল্পী। গেল এটা। তারপর হোয়াট ডাজ গ্রেসানিউ সে এট দ্য এন্ড অফ দ্য ড্রামা। তো গ্রেসিয়ানো সে নাটকের শেষে কি বলছে? কি বলছে নাটকের শেষে? গ্রেসিয়ানো প্রমিসেস দ্যাট, তো সে প্রতিজ্ঞা কিংবা ওয়াদা করেছেন যে হি উইল নট বি অ্যাফ্রেড অফ এনিথিং মোর দ্যান কিপিং নেরিসাস রিং সেফলি উইথ হিম। তো সে বলতেছে যে নেরিসার যে আংটিটা, ওকে, নেরিসার যে আংটিটা, এই আংটিটা হলো নিরাপদে রাখার চেয়ে তিনি এখন আর কোনো, মানে এই আংটিটা এখন তার কাছে নিরাপদে রাখা সবচেয়ে বেশি কঠিন বিষয়। ওকে, সবচেয়ে বেশি কঠিন বিষয় বা সবচেয়ে বেশি ভয়ের বিষয়, যেহেতু একজন তাকে কি করেছে, গিফট করেছে। তো এটা অবশ্যই কি, তো আবার বলতেছি, চেক করো, খেয়াল করো, দেখো গ্রেসিয়ানো প্রমিসেস দ্যাট, তো সে ওয়াদা করছে যে হি উইল নট বি অ্যাফ্রেড অফ এনিথিং মোর দেন কিপিং নেরিসাস রিং সেফলি উইথ হিম। মানে নেরিসা যে রিংটা তাকে দিয়েছে, এই রিংটা যথাযথভাবে নিরাপদে রাখার চেয়ে এর চেয়ে আর ভয়ঙ্কর বা ভয়ের কোনো বিষয় তার মধ্যে এখন আর নাই, মানে এটাকে সেফলি রাখতে হবে। এটাই মেইন কথা। দেন 16 নাম্বার, হু ইজ দ্য হিরো অব দ্য প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। মার্চেন্ট অফ ভেনিসের নায়ককে? অ্যান্টনিও। এখন অনেকে প্রশ্ন করতে পারে অ্যান্টনিও কেন, হোয়াই। তো তুমি যদি টাইটেলের দিকে মানে একটু ফোকাস করো, আমাদের টপিকের টাইটেলের দিকে, তো টপিকের টাইটেলের মধ্যে যে মার্চেন্ট কথাটা বা মার্চেন্ট ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু অ্যান্টনিওকে বোঝানো হয়েছে। ওকে, তো এই দৃষ্টিতে মূলত এখানে মানে, আবার এই গল্পের ম্যাক্সিমাম যে স্টোরি, এই স্টোরি কিংবা ইভেন্টস তাকে কেন্দ্র করে, তাকে কেন্দ্র করে। তো এই কেন্দ্র করে যেহেতু সকল কিছু, তাই তাকে এই গল্পের প্রোটাগনিস্ট প্লাস তাকে হিরো বলা যায়। বুঝাতে পারছি? তারপর হোয়াট ইজ শাইলকস অ্যাটিটিউড টু মানি। মানে টাকা নিয়ে শাইলকের মোহটা কি, বা টাকার প্রতি তার অ্যাটিটিউডটা কি, তার দৃষ্টিভঙ্গিটা কি রকম টাকার প্রতি। তো সে যেহেতু লোভী, তাহলে তার কি, সে লোভিত, টাকা লোভিত। শাইলক লাভস মানি অনলি, সে শুধুমাত্র টাকাকেই ভালোবাসে। সো হি ইজ গ্রিডি অ্যান্ড আর্নস মানি বাই চার্জিং আনইউজুয়াল রেট অফ ইন্টারেস্ট। তো এখানে বলতেছে সে হলো টাকাকে একমাত্র ভালোবাসে এবং এই জন্য সে সেটা লোভী ব্যক্তি। এবং সে হলো মানুষের উপরে, মানে কি অনেক সময় দেখবা আমাদের সমাজও আছে যে মানুষকে টাকা দেয় সুদের বিনিময়ে, তাই তো, ইন্টারেস্টের বিনিময়ে টাকা দেয়। তো সে হলো মানুষের থেকে মানে অতিরিক্ত সুদ গ্রহণ করে। ওকে, যেহেতু সে লোভী, ওকে লোভী,
তো সে মানুষকে টাকা দেয়, মানুষের বিপদে তাকে টাকা ধার দিচ্ছে, কিন্তু ওই পরিবর্তে সে হলো উচ্চ কি করতেছে, সুদ গ্রহণ করছে। আর এভাবেই মূলত সে বেশি বেশি টাকা আর্ন করছে। তো হোয়াট ইজ শাইলকস অ্যাটিটিউড টু মানি, এটার উত্তর তোমার এটাই হতে পারে, শাইলক লাভস মানি অনলি। ওকে, এতটুকু দিলে হবে। তারপর, হাউ ডাজ নেরিসা ডিসগাইজ হারসেলফ ইন দ্য ট্রায়াল সিন। তো ট্রায়াল সিনের মধ্যে নেরিসা নিজেকে, মানে নেরিসার ছদ্মবেশটা কি ছিল? ওকে, নেরিসার ছদ্মবেশটা কি ছিল ট্রায়াল সিনের মধ্যে, বা কিভাবে সে ছদ্মবেশ ধারণ করেছিল? হাউ আছে। তো নেরিসা ডিসগাইজেস হারসেলফ অ্যাজ দ্য কার্ড টু দ্য লয়ার। সবসময় দেখবা, বেশিরভাগ সিরিয়ালে দেখবা বা কোনো একটা মানে তোমার যখন মুভিতে দেখবা, মেইন যে লয়ার থাকে তার পাশে একটা কি অ্যাসিস্ট্যান্ট থাকে। তো এখানে বেলথেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে মূলত নেরিসা ছিল। ওকে, তো অ্যাসিস্ট্যান্টটা কি এখানে কার্ড এই শব্দটা দ্বারা বোঝানো হয়েছে। তো লয়ার কিংবা উকিলের অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে নিজেকে কি লয়ার বা উকিলের কি অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশ নেরিসা ধারণ করেছিল। কথা ক্লিয়ার? তারপর গিভ মি মাই প্রিন্সিপালস এন্ড লেট মি গো, মানে আমার যা আছে, আমার যে দেনা পাওনা আছে, এই দেনা পাওনা আমাকে বুঝিয়ে দাও এবং আমাকে যেতে দাও। হু মেড দিস রিমার্ক, এই মন্তব্যটা কে করেছে? শাইলক করেছে। হোয়াই ডাজ পর্শিয়া ডিসগাইজ হারসেলফ অ্যাজ আ লয়ার, পর্শিয়া কেন নিজেকে একজন আইনজীবী কিংবা উকিলের ছদ্মবেশ ধারণ করেন? Portia disguises herself as a lawyer to plead for Antonio in the court of Venice. ভেনিসের আদালতে অ্যান্টিনিওর পক্ষে উকালতি করার জন্য। এই যে তুমি সিম্পলি এতটুকু দিতে পারো। ওকে, এতটুকু দিতে পারো। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা জানাও, প্রথম 20টা। আর অবশ্যই কি করবা, তোমরা ক্যারেক্টার লিস্ট পড়বা, প্রতিটা টপিকেরই ক্যারেক্টার লিস্ট পড়বা, ক্যারেক্টার লিস্ট থেকেও প্রশ্ন করতে পারে। ওকে, হ্যাঁ, লাইক ক্যাডি পাঠক। ওকে, এটা আগে অনেকটা দেখতাম, এখন তো মানে কোনো অন্য কিছু করার টাইমই নাই। ওকে, অন্য কিছু করার টাইমই নাই, সারাদিন তোমাদের পিছনে বের হই। প্রথম 20টা দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে ক্লিয়ার কিনা বলো, প্রথম 20টা। প্রথম 20টা সকলের কাছে ক্লিয়ার কিনা এটা জানাও। 18 নাম্বার বলছে, হাউ ডাজ নেরিসা ডিসগাইজ হারসেলফ ইন দ্য ট্রায়াল সিন। ট্রায়াল সিনের মধ্যে গল্পটা পড়ো নাই? গল্পের মধ্যে কি পর্ষে কি একা আসছিল, তার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল না? ওই অ্যাসিস্ট্যান্টের কথাই বলতেছে। বলতেছে নেরিসা ট্রায়াল সিনের মধ্যে কিভাবে ছদ্মবেশ ধারণ করেছিল। তো নেরিসা ডিসগাইজেস হারসেলফ অ্যাজ দ্য কার্ল টু দ্য লয়ার, মানে উকিলের কেরানি কিংবা সহায়ক হিসাবে ছদ্মবেশ ধারণ করেছিল। উকিলের সহায়ক কিংবা কেরানির ছদ্মবেশ সে ধারণ করেছিল। ওকে, প্রতিটা টপিকেরই চেষ্টা করবা সামারি পড়তে, দেন ক্যারেক্টার লিস্ট গুলো পড়তে, বেসিক ইনফরমেশন গুলো পড়ার জন্য। ওকে, তাহলে দেখবা অনেক কিছুই তোমার ক্লিয়ার হয়ে যাবে। তারপর 21 নাম্বার প্রশ্ন দেখো, এদের হইছে এখন ঘুম ভাঙছে মনে হয়। ওকে, কতদিন আগে তোমাদেরকে পিডিএফ দিছি? 7টা টপিকের মানে 7টা কোর্সের কতদিন আগে তোমাদেরকে পিডিএফ দেওয়া হয়েছে বলো তো? অনেক দিন আগে, অনেক দিন আগে তোমাদেরকে দিছি। তারপর দেখো, হোয়াই ডাজ শাইলক হেট অ্যান্টিনিউ। তো অ্যান্টিনিউকে কেন সে ঘৃণা করে? কেন ঘৃণা করে? তো চলো দেখি কেন ঘৃণা করে, দেখি আমরা।
শাইলক হেটস অ্যান্টনিও বিকজ হি ইজ আ খ্রিস্টিয়ান। মানে দুইজনের মানে এই ধাঁচের প্রশ্ন করতে পারে শাইলকের চরিত্র এবং অ্যান্টনিওর চরিত্রের মধ্যে একটা কন্ট্রাস্ট বা কম্পারিজন, এই ধাঁচের প্রশ্ন করতে পারে। ওকে, তো শাইলক প্রথমত অ্যান্টনিওকে অপছন্দ করে কারণ সে হলো একজন খ্রিস্টান। অ্যান্ড লেন্স মানি টু পিপল উইদাউট চার্জিং, এবং মানুষকে হলো টাকা ধার দেয় কোনো প্রকার সুদ ছাড়াই। ওকে, তো এই দুইটা কারণে হলো শাইলক অ্যান্টনিওকে অপছন্দ করে কিংবা হেট করে। এখন হেটের জায়গায় মনে করো ডিসলাইক দিল, তার মানে কি প্রশ্ন আনকমন? একই কথা। তারপর হু ইজ বাসানিও? বাসানিও কে? বাসানিও ইজ দ্য হিরো। আচ্ছা, এখানে আমার মনে হয় একজন একদিন প্রশ্ন করছিল গ্রুপে, তো যেহেতু ওই সময় মানে যেহেতু এইটা তোমাদের আমি নেই নাই, তো যে নিয়েছিল সে উত্তর করছিল। তো এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, তোমার ইভেন্টস এর উপরে ফোকাস করতে হবে। ওকে, দেখো কাসকেড স্টোরি বলছে এখানে, কিন্তু ওকে পুরো গল্প কিন্তু বলে নাই, পুরো গল্প বলে না এখানে, জাস্ট কাসকেড স্টোরি কিংবা কাসকেড যে এপিসোড, এই এপিসোডের কথা বলছে, ওই এপিসোডের হিরো। বুঝতে পারছো? পার্থক্যটা বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু প্রশ্ন বুঝবা না। তো এখানে পুরো দ্য মার্চেন্ট অফ ভেনিস গল্পের হিরো তাকে বলা হয় নাই, জাস্ট কাসকেড যে স্টোরি কিংবা কাসকেড যে এপিসোডটা, ওই এপিসোডের হিরো বলা হয়েছে। এখন মনে করো এটা তোমার কাছে গ্যাঞ্জাম লাগতেছে বা ঝামেলা মনে হচ্ছে, ওকে ফাইন, এটা বাদ দাও, আরো আছে, পিছনে আরো আছে, দেখো। ইজ দ্য মোস্ট ইন্টিমেট ফ্রেন্ড অফ অ্যান্টনিও? অ্যান্টনিওর সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, এটাও উত্তর হবে। আবার দ্য হাজবেন্ড অফ পর্শিয়া? পর্শিয়ার জামাই বা স্বামী, এটাও হবে। তো তুমি যে কাসকেড সিনের হিরো, এটা দিলে মানে এটাই দিতে হবে, এটা স্কিপ করো যদি তোমার কাছে বেস্ট লাগে। তো তুমি দিতে পারো, সেক্ষেত্রে কি দিতে পারো? এই যে এটা দিতে পারো, আমি মনে করে এটা কাট করে ফেলছি। ওকে, কাট করে ফেলছি। তো বাসানিও ইজ দ্য মোস্ট ইন্টিমেট, অথবা বসম, অথবা ক্লোজ, তোমার ইচ্ছে, ফ্রেন্ড অফ অ্যান্টনিও অ্যান্ড দ্য হাজবেন্ড অফ পর্শিয়া, এবং পর্শিয়ার স্বামী এবং অ্যান্টনিওর সবচেয়ে সবচেয়ে ভালো বন্ধু। গেল এটা। হোয়াই ডাজ বাসানিও ওয়ান্ট টু মেরি পর্শিয়া? কেন বাসানিও পর্শিয়াকে বিয়ে করতে চাইছে? বেটা দুইটা কারণে বিয়ে করতে চাইছে, একটা হলো সে রিচ, আরেকটা হয়েছে মানে ভালোবাসে, মানে দুইটা কারণ। হি ওয়ান্টস টু মেরি, এখানে আমি মানে সময় স্বল্পতার জন্য কিন্তু হি দিছি, তুমি বাসানিও দিবা। ওকে, আর বাসানি ওয়ান্টস টু মেরি হার মানে পর্ষিয়াকে, ফর হার বিকজ, ওয়ান্টস টু মেরি হার বিকজ, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, খেয়াল করো। ওয়ান্টস টু মেরি হার বিকজ শি ইজ রিচ অ্যাজ ওয়েল এজ হি লাভস হার, কারণ সে হলো ধনী এবং পাশানিও পর্ষিয়াকে ভালোবাসে, এই দুইটা কারণেই পর্ষিয়াকে সে বিয়ে করতে চাইছে। তারপর হু ইজ পর্ষিয়া? পর্ষিয়াকে? Portia is the central character of the play The Merchant of Venice. তো মার্চেন্ট অফ ভেনিসের কেন্দ্রীয় চরিত্র, এখানে সেন্ট্রাল ফিমেল ক্যারেক্টার দিতে পারো, তাহলে সুন্দর হয় উত্তরটা। ফিমেল ক্যারেক্টার। ওকে, পর্শিয়ার কি কাজ কি? এখানে ফিমেল ক্যারেক্টার হিসাবে কেন্দ্রীয় চরিত্র। কথা ক্লিয়ার? ফিমেল কথাটা লাগাবা, তাহলে সুন্দর হবে উত্তরটা। এই যে এটা লাগিয়ে দিলাম, দেখো। তারপর হোয়াট ইজ দ্য এগ্রিমেন্ট বিটুইন শাইলক অ্যান্ড অ্যান্টিনিও? অ্যান্টিনিও এবং শাইলকের মধ্যে কি চুক্তি হয়েছিল? বা এখানে এগ্রিমেন্টটাকে রিপ্লেস করে বন্ডও দিতে পারে, কন্ট্রাক্ট দিতে পারে, প্যাক্ট দিতে পারে। ওকে, ওই রকমও কিন্তু দিতে পারে। তারপর দেখো, তো এখানে যেমনটা আছে এভাবে দিতে হবে। দেখো, শাইলক এগ্রিজ টু লেন্ড অ্যান্টিনিও 3000 ducats, তো উইথ দ্য কন্ডিশন দ্যাট, তো শাইলক হলো অ্যান্টিনিওকে একটা শর্তের মাধ্যমে বা একটা শর্তর ধারা 3000 ডুকেটস দিতে রাজি হয়েছে। ইফ দ্য লোন ইজ নট রিপেড ইন 3 months, যদি এই যদি এই লোনটা, এই ধারটা, এই ধারকৃত টাকাটা 3 মাসের ভিতরে কি করে মানে শোধ করা না হয়, শাইলক উইল টেক আ পাউন্ড অফ অ্যান্টিনিওস প্লেস,
শাইলক হলো অ্যান্টিনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। ওকে, যদি সে দিতে ব্যর্থ হয়। আর অ্যান্টোনিও যেহেতু রিচ ছিল, তো সেও কিন্তু জানতো হয়তো বা 3 মাসের আগে সে দিয়ে দিবে, কিন্তু ওই যে সমুদ্রে তার কি হয়ে গেছে, শিপ হয়ে গেছে, হারিয়ে গেছে, তো এই কারণে মূলত সে দিতে ব্যর্থ হয়েছে। ওকে, তারপর হোয়াই ডাজ দ্য ডিউক ডিলে দ্য জাজমেন্ট ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস? তো মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে যে বিচার কাজ, এই বিচার কাজটা কেন ডিউক ডিলে করতেছে, বিলম্বিত করতেছে, দেরি করতেছিল? এখানের উত্তর স্যাট সাজেশনেরটাই ঠিক আছে। এখানে সে মূলত বেলারিওর জন্য কি করতেছিল, অপেক্ষা করতেছিল। ওকে, বেলারিওর জন্য অপেক্ষা করতেছিল, because the Duke is waiting for Bellario, a lawyer who will come from Padua to take part in the trial. মানে পাদুয়া এটা হয়েছে তোমার ইতালির একটা শহরের নাম। তো ওই শহর থেকে একজন লয়ার আসবে এই বিচার কার্যে অংশগ্রহণ করার জন্য, তো তার জন্য সে এখানে অপেক্ষা করছিল। গেল এটা। এখানে কিন্তু বেলারিও কথা ঠিক আছে, কেউ আবার মাস্টারি কইরা বলবা না যে এটা ঠিক নাই, এখানে বেলথাজার হবে। ওকে, তারপর দেখো, হোয়াট ওয়াজ ইনস্ক্রাইবড অন দ্য গোল্ডেন কাস্কেট? তো গোল্ডেন বা স্বর্ণের যে কাস্কেটটা ছিল এটার উপরে কি লেখা ছিল? হু চোসেথ মি শ্যাল গেইন হোয়াট মেনি ম্যান ডিজায়ার। মানে যে আমাকে নির্বাচন করবে বা আমাকে সিলেক্ট করবে, বেছে নেবে, সেটা মানে সে পাবে যা অনেক মানুষ কামনা করে কিংবা বাসনা করে। গেল এটা। তারপর হোয়াই ওয়াজ পর্শিয়া কম্পেয়ার টু ড্যানিয়েল? কেন পর্শিয়াকে ড্যানিয়েলের সাথে তুলনা করা হয়েছে? বিকজ অফ হার উইজডম অ্যান্ড ফেয়ারনেস ইন দ্য কোর্টরুম সিন, মানে ট্রায়াল সিন। এই যে দেখো, ট্রায়াল সিনের পরিবর্তে তোমাকে কিন্তু কোর্ট রুম সিন এরকম সিনোনিম ওয়ার্ড, মানে সিনোনিম ওয়ার্ড তোমাকে ইউজ করতে পারে, মাথায় রাখতে হবে বিষয়গুলো। তো আদালতে তার জ্ঞান এবং ন্যায্যতা মানে নেই বিচার, এই সকল কিছুর জন্য মূলত ড্যানিয়েলের সাথে পর্শিয়াকে তুলনা করা হয়। কথা ক্লিয়ার হয়েছে? বলো। আচ্ছা, ট্রায়াল সিনটা যে কত মানে কোন অ্যাক্টে হয়েছিল কারো মনে আছে? বলো, ট্রায়াল সিনে যে কি করা হয়েছিল, ট্রায়াল সিনটা কত নাম্বার অ্যাক্টের কত নাম্বার সিনে হয়েছে, এটা কারো মনে আছে কিনা? এরকম প্রশ্ন যদি করে পারবা কিনা? এটা বেসিক্যালি মানে একটা বোকার মতো বলছো, যে আসলে তোমাকে তো এখানে কি করতে হচ্ছে না, কোটেশন মুখস্থ। তুমি যখন সামারি পড়বা, সামারি পড়তে গিয়ে 3টা কাস্কেটের উপরে কি কি মানে ইনস্ক্রাইব করা ছিল এটা তোমাকে বুঝতে হবে, জানতে হবে, কারণ এই রিলেটেড কি হতে হবে, এই রিলেটেড প্রশ্ন করতেই পারে। ওকে, এই রিলেটেড প্রশ্ন করতে পারে, অথবা এরকম একটা লাইন দিয়ে বলতে পারে এক্সপ্লেইন ইট। ওকে, এরকমও বলতে পারে। তো দ্য মার্চেন্ট অফ ভেনিস সকলের কাছে ক্লিয়ার কিনা? দ্য মার্চেন্ট অফ ভেনিস ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, যদি তোমাকে বলে যে হোয়াই ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস ইজ কল্ড, সরি, হোয়াই ইজ দ্য মার্চেন্ট অফ ভেনিস কল্ড আ ট্র্যাজিকমেডি? ট্র্যাজিকমেডি কেন বলা হয় এটাকে? তো উত্তরটা কি দিবা? উত্তরটা দিবা যে অ্যাজ দেয়ার আর সাম ট্র্যাজিক সিনস যেহেতু আছে, তো এই জন্য এটাকে ট্র্যাজিকমেডি বলা হয়। ওকে, আর এই কবি মানে এই নাটকের শুরুটা কিভাবে হয়েছে কারো মনে আছে? সামারিতে পড়ছো তো কিভাবে এই যে মার্চেন্ট অফ ভেনিস, এই ভেনিসের শুরুটা কিভাবে হয়েছে? এখানে মূলত অ্যান্টিনিউর একটা স্পিচের মাধ্যমে, মানে যেখানে সে তার মেলানকোলি মানে বিষণ্ণতা
কিংবা তার দুঃখ সে প্রকাশ করতেছে বা তার দুঃখের কথা বলতেছে, এরকম একটা স্পিচের মাধ্যমে কিন্তু দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের সূচনা হয় কিংবা শুরু হয়। ওকে, তো আরেকটা হয়েছে বলছে কি যে টাইটেলে যদি বলে দ্য মার্চেন্ট অফ ভেনিস মানে কি বা এটা দ্বারা তুমি কি বুঝছো, তো ইট ইজ দ্য স্টোরি অ্যাবাউট অ্যান্টিনিও হু ওয়াজ দ্য মার্চেন্ট অফ ভেনিস, এভাবে উত্তর দিবা। আর ট্রায়াল সিন মূলত ঘটে অ্যাক্ট 4 সিন 1-এ। মাথায় রাখতে হবে বিষয়গুলো, আর এটা তোমরা পার্ট সি এর প্রশ্নই পড়বা, তো অটোমেটিক্যালি ওইখান থেকে নলেজ চলে আসবে। কথা ক্লিয়ার? তো ওভারঅল তোমাদের দ্য মার্চেন্ট অফ ভেনিস ক্লিয়ার হলো কিনা জানাও। দেন হলো আমরা দ্য ডাচেস অফ মালফিতে চলে যাব। আর যদি বলে হোয়াট ইজ ট্রেজি কমেডি ডেফিনেশন যদি বলে তাহলে কি লিখবা? বলো, ট্রেজি কমেডির ডেফিনেশন যদি আসে তাহলে কি লিখবা? আর এখানে কিন্তু মানে অনেকগুলো তোমার কি ক্যারেক্টার লিস্ট আছে, দ্য মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে অনেক ক্যারেক্টার লিস্ট আছে। আরেকটা বিষয় একটা একটু খেয়াল করো, এই যে এখানে একটা প্রশ্ন আমরা পড়ছিলাম না, কোথায়, এই যে হোয়াট ইজ শাইলকস অ্যাটিটিউড টু মানি, মানে শাইলকের হইছে টাকার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি, তো তার বিপরীত এখানে যেহেতু অ্যান্টিনিও, তো অ্যান্টিনিওর অ্যাটিটিউডটা কি হবে? মানে ওইরকম প্রশ্ন তো করতেই পারে, প্রশ্নকর্তা যদি করে তাহলে কি আমরা ধরে রাখতে পারবো? পারবো না তো। তো আমাদেরকে ওইভাবে প্রিপারেশন রাখতে হবে। যেমন এইরকম একটা প্রশ্ন করতে মানে করতে পারে, যেমন হোয়াট ইজ অ্যান্টোনিওস অ্যাটিটিউড টু মানি, তো তোমরা নিজেরাই বলো এটার উত্তর কি হবে, মনে করো এটা আসছে পরীক্ষার মধ্যে। মনে করো এটা আসছে, তখন কি দিবা উত্তর? দিতে পারবা, হ্যাঁ দিতে পারবা, 23 নম্বর উত্তর দিতে পারবা, নো প্রবলেম। তো আমরা আমাদের 5টা টপিকের মধ্যে হইছে 2টা নাটকের মধ্যে ট্রায়াল সিন পাইছি। ওকে, একটা হলো বলপনেতে আর একটা হলো দ্য মার্চেন্ট অফ ভেনিসে। তো ক্লাসের সময় আমি কিন্তু এরকম একটু প্রিটেন্ড করি যে আমি এটা জানি না। ওকে, তোমাদের দিয়ে বলানোর জন্য বা তোমাদের নলেজটা কি এখনো আছে কিনা, ওকে, এটাকে জাজ করার জন্য এভাবে বলি কিন্তু। কি বলছি বলছি, কি বলছি বলো, কি বললাম? এখানে কি ট্রেজি কমেডির ডেফিনেশন মাস্ট জেনে রাখবা। এখানে আমি বলছি হোয়াট ইজ অ্যান্টিনিওস অ্যাটিটিউড টু মানি, মানে টাকার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কিরকম ছিল। তো এখানে সিম্পলি দিতে পারো হি ডাজ নট হাঙ্কার আফটার মানি, মানে টাকার প্রতি সে বা টাকার পিছনে সে দৌড়ায় না, বা হি ইজ ইনডিফারেন্ট টু মানি, মানে টাকার প্রতি তার তেমন কোনো আগ্রহ নাই। কার? আমাদের অ্যান্টিনিও সাহেবের। এভাবে দিতে পারো একটা উত্তর, কিংবা তুমি দিতে পারো হি ইজ ইনডিফারেন্ট টু গেইন। এভাবে দিতে পারো, তোমার ইচ্ছে। তো এটা হলো তোমাদের এক্সট্রা একটা ইনফরমেশন প্রোভাইড করলাম। ওকে, আচ্ছা,
আরেকটা জিনিস খেয়াল করো, তোমাদের যদি বলে, এই টপিক থেকে যদি বলে যে বেলারিও ডিউককে কি লিখেছিল, হোয়াট ডাজ ডক্টর বেলারিও রাইট রাইট টু দ্য ডিউক ইন দ্য লেটার, লেটারের মধ্যে সে কি লিখেছিল বলতে পারবা? কারো মনে আছে? প্রশ্নটা একটু নিচে লিখি, এর নিচে লিখি, দেখো। আজকে তো কোনো ক্লাস নেই, আজকে তোমাদের সিনিয়রদের ক্লাস ছিল, ওদের ক্লাস দুপুরে নিছি। ওকে, দুপুরে নিয়ে ওদের ক্লাস নিয়ে ঘুমাইছি। ওকে, দেন হয়েছে তোমাদেরকে উঠে বলছি যে ক্লাসটা পরে নিব, মানে আধা ঘন্টা পরে নিব। কি লিখবা উত্তর? মনে করো আসছে পরীক্ষায়, এভাবে হবে, হোয়াট ডাজ ডক্টর বেলারিও রাইট টু দ্য ডিউক ইন দ্য লেটার, চিঠির মধ্যে সে কি লিখে দিছিল? কি লিখছিল চিঠির মধ্যে? জায়গাগুলোর, প্রতিটা টপিকের মধ্যে যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর খুবই সুন্দর, মানে জায়গাগুলো কোথাকার বা এই বিষয়ে সকল কিছু তোমরা মাস্ট নলেজ রাখবা। ওকে, জায়গা, তারপর হচ্ছে ক্যারেক্টার্স, এই বিষয়গুলোর উপরে। ও আরেকটা কথা, এখানে যে এই যে তোমার ড্যানিয়েলের কথা বলছে না, এই যে ড্যানিয়েল, তো এই ড্যানিয়েলটা কে ছিল? এই ড্যানিয়েলটা হলো তোমার মানে খ্রিস্টপূর্বের আগের একজন প্রফেট ছিল, খ্রিস্টান ধর্ম মতে একজন প্রফেট ছিল। আচ্ছা, এটা জানো না? ওকে, তো ডিউক হলে বলে দিয়েছিল যে একটা চিঠির মাধ্যমে বলছে সে হলো একজন মানে ইয়াং একজন লয়ার যার নাম হলো বেলতেজার, তাকে পাঠাচ্ছে তার বদলে, এরকম একটা কথা সে বলে দিছিল। ওকে, যে হি ইজ সেন্ডিং আ ইয়াং ডক্টর অফ রুম, লিখে দিচ্ছি, দেখো আমি সিম্পলি জাস্ট লিখে দিচ্ছি, হি ইজ সেন্ডিং আ ইয়াং ডক্টর, এখানে ডক্টর মনে করে ওই যে আমরা যে ওই ডক্টর মনে করি এটা না, এখানে ডক্টর বলতে হয়েছে এটা তোমার লয়ারকে বোঝানো হচ্ছে, ডক্টর অফ রুম নেমড বেলথেজার টু act in his place as he is ill, তো যেহেতু সে অসুস্থ, তো তার জায়গায় তার পরিবর্তে বেলথেজার নামক একজন যুবক বা জোয়ান একজন লয়ারকে সে পাঠাচ্ছে। এটাই মূলত ডক্টর বেলারিও সে ডিউকের চিঠির মধ্যে লিখে দিয়েছিল। ওকে, ক্লিয়ার? তো মার্চেন্ট অফ ভেনিস আপাতত আমাদের এখানে ক্লোজ হয়ে গেল। তো আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। তো চলো পরবর্তী টপিকে যাই। আচ্ছা, আরেকটা বিষয়, ওই দিন হলো বল্পনের একটা বিষয়ে একটু মিস্টেক হয়েছে, দেখো আমি দেখাচ্ছি, দাঁড়াও, মানে দাঁড়াও না, যে যেভাবে আছে ওইভাবে থাকো। এখন পাবো না, কাজের সময় জিনিস পাওয়া যায় না। ওই যে এটা, হুইচ ডিজিজ ডাজ বলপনে সাফার, মানে বলপনের বলপনের হয়েছে কোন কোন রোগে সে ভুগতেছিল, এখানে হয়েছে টিউমার্স, এটা হয়েছে টিউমার্স বলতে হলো টিউমার না, এখানে টিউমার্স বলতে হলো মাঝে মাঝে আমাদের মানে শরীরে দেখবা মানে অসুস্থ হলে একটু ঝাঁকুনি দেই না, তো ওই ঝাঁকুনিটাকে বোঝানো হয়েছে, এটাকে একটু মনে মানে খেয়াল করবা, বাকি ঠিক আছে।
তো আমাদের লাস্ট টপিক দা ডাচেস অফ মালফি, এটাতে আমরা চলে যাচ্ছি। দ্য ডাচেস অফ মালফি। প্রথম প্রশ্ন, হু ইজ বসোলা? এখানে যখন এস পড়বা তখন দন্ত স এর